আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এজন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব অদূত ভূঁইয়া, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে, এবং সেই আলোচনার জন্য জনাব অদূত ভূঁইয়া, একটু আপনার কাছেই শুরুতে আসতে চাই। যেহেতু বিএনপির গতকাল মনোনয়ন দেয়া হয়েছে, ফলে সেটি আজকেও পুরো দেশ জুড়ে উত্তাপ ছড়িয়েছে। কখনো ভোটের উত্তাপ, কখনো আগুনের উত্তাপ, সবটাই হয়েছে, ভাঙচুরের উত্তাপ। একটু আপনার কাছে জানতে চাই, গতকালই মনোনয়ন পান মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লা। পেয়েই তিনি বলেন, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা, এই বলে তিনি জিহ্বায় কামড় দেন এবং আজ তার মনোনয়ন বাতিল হয়। একটু জানতে চাইছি যে এবারের মনোনয়ন যে হয়েছে সেখানে কি তৃণমূলের মতামত নেওয়া হয়েছে কিনা, আপনি কতটা জানেন? কারণ সাধারণত তৃণমূল থেকে কখনো হাইব্রিড নেতাদেরকে মনোনয়নের জন্য সুপারিশ করে না। ওনার বক্তব্য এবং এরপরে বাতিল হওয়া সব মিলে এক ধরনের হাইব্রিড শব্দটা ট্যাগ বলে আর কি অনেকে। একটু আপনার কাছে জানতে চাই, তৃণমূলের মতামত নেওয়া হয়? নমিনেশন দেওয়ার যে পদ্ধতি, ট্রেডিশনাল যে পদ্ধতি ছিল, অ্যাপ্লিকেশন আহ্বান করতো, ফর্ম পূরণ করতো, টাকা জমা দিত, ইন্টারভিউ নিত, এভাবে হতো। এবারে একটু ভিন্ন ধারায় হয়েছে এবং এটা এক্সিলেন্ট হয়েছে। এরকম তারেক রহমানের পাগ্যতা এখানে খুব বেশি ফুটে উঠেছে। 5 স্তরে প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে জরিপ করেছে, 5টি স্তরে। ওই জরিপের মাধ্যমে কে কোথায় ভালো, কোন দিক থেকে ভালো, কেন ভালো, কতটুকু পপুলার, তার সাথে ইয়াং জেনারেশন, তরুণদের সাথে কোঅপারেশন কেমন, নারীদের সাথে, পাবলিকের সাথে কোঅপারেশনটা কেমন, এই সকল বিবেচনায় আপনার জরিপ করেছে। এই জরিপের সর্বশেষ যখন ঘোষণা দেয়, কালকে যখন ঘোষণা দেয়, তখনও কিন্তু শেষ হয় 5ম জরিপ। 5ম জরিপের পরেই কিন্তু তারেক রহমান সাহেবের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং স্ট্যান্ডিং কমিটির মতামতের ভিত্তিতে, তার মানে এখানে তৃণমূলের কোনো মতামত, জরিপটা মানিত তৃণমূলের মতামত। জরিপ মানে বললেন যে সবাইকে আগে চাওয়া হতো, নাম তালিকা চাওয়া হতো, এবার সেটা হলো ওটা কিন্তু তৃণমূলের মতামত দিত না। আপনি কে প্রার্থী হবেন এটা চাওয়া হতো, তারা দরখাস্ত করতো, আবেদন করতো। এটা তো তৃণমূলের। কিন্তু এই 5 ধাপের জরিপের পরে এরকম একজন কিভাবে ঢুকে গেল যাকে আবার বাতিল করতে হলো পরের দিনই? না, এটা তো ঘোষণার সময় বলেছে এখানে কিছু টুকটাক এদিক সেদিক হতে পারে, যেমন চেঞ্জ আসতে পারে, যেমন শরিকদের জন্য কিছু আসন রাখা হচ্ছে, আরও এমন কিছু প্রার্থী ঘোষণা হয়েছে যেখানে হয়তো শরিকরা হয়তো আবদার করতে পারে, দাবি করতে পারে, চাইতে পারে, সেখানেও 2-1 চেঞ্জ আসতে পারে। তো আমি যেটা বুঝাচ্ছি যে কতটা তৃণমূলের কাছে গেছে 5টা জরিপের মাধ্যমে, এটাই আমি বুঝাতে চেয়েছি। একদম রুট লেভেলে একদম তৃণমূলের মতামত নিয়ে করা হয়েছে। কিন্তু আপনার কিছু মনে হয় যে তৃণমূলের যারা যেই দলেরই সমর্থক, ধরেন বিএনপির, তারা কি কখনো এরকম কাউকে সমর্থন করবে যিনি তার দলের স্লোগানটাই ভুলে যান? এরকম কাউকে সমর্থন করতে পারে? এটা আসলে স্লোগান আসলে এখানে ম্যাটার না। এটা অনেক সময় মানে মানুষের মেমোরি করে, কিন্তু অন্য দলের স্লোগান মুখে চলে আসে হয়তো কোনো কারণে। উনি হয়তো পপুলার, বাট হয়তো ওভাবে দলের সাথে ওইভাবে নিবেদিতভাবে কাজ করে না, যেভাবে আমরা নিবেদিতভাবে কাজ করে ইউজ টু হয়েছি। মেমোরিতে অন্য দলেরটা কিভাবে ঢুকে গেল যে ঠিক আছে, এটা না মনে থাকতেই পারে। আবার আওয়ামী লীগেরও তো অনেকেই, যেমন ধরেন যে বলে না, একজন এমপি তো বললো শেখ সাহেবকে যেন আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যায়, এই দোয়া করেছে, জাহান্নামের কথা বলেছে। আরেকটা বলেছে কি যে মানে আরেকজন বড় নেতা এরকম কিছু হয়, মানুষ মাত্রই কিছু হতে পারে। তবে আমি যেটা বুঝাতে চেয়েছি, 1-2টা তো সমস্যা থাকতেই পারে। উনি ওটা বলেছে মানে উনি যে পপুলার না, এটা না। যেমন ধরেন অনেকগুলো পপুলার আছে প্রার্থীরা 19-20 হাড্ডাহাড্ডি, আর অনেকে আছে 100, কোথায় 100 আর কোথায় 20, 10।
এরকম দূরত্ব আছে। আর আমি যেটা আপনাকে ফোকাস করতে চেয়েছি সেটা হলো বিএনপি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এইবারেই প্রথম একদম রুট লেভেলে তৃণমূলের মানুষের জনগণের মতামত নেওয়া হয়েছে। শুধু যে বিএনপির কর্মীদের মতামত নেওয়া হয়েছে তা না, পাবলিক, অন্য দলের পাবলিক, রিক্সা চালক, টেম্পু চালক, ধানের খেতে যে মানুষটা ছিল তার সাথে কথা বলেছে, পেশাজীবী, বিভিন্ন মহলে এমনভাবে তারা জরিপ করেছে যে ওই জরিপের মাধ্যমেই নেওয়া হয়েছে। তো এটা তৃণমূল তো শুধু নয়, জনগণের অপিনিয়নও নেওয়া হয়েছে। আমার জানা মতে আমি অন্তত 91 থেকে এমপি ইলেকশন করতেছি। আমি 91-এ মাত্র এমপি ইউনিভার্সিটি শেষ করেই এমপি ইলেকশন করেছি। এত বছর আমি এমপি ইলেকশন করতেছি, আমার দেখা মতে আমি জিয়াউর রহমানকে পেয়েছি কাজ করার। তাহলে আমার অভিজ্ঞতা বিএনপিতে আমার বয়স অনুযায়ী বেশি, অনেক বেশি। আমার অভিজ্ঞতার মধ্যে এটা আমি স্বীকার করছি, বলছি, ভাবা দিচ্ছি, এবারই সবচেয়ে সুন্দর এবং তৃণমূলের মানুষের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, মনোনয়নের পরে কালকে রাত থেকে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি, রাজপথ অবরোধ শুরু হয়েছে। মেহেরপুর 2 আসনে মনোনয়নের দ্বন্দ্বের দুই পক্ষের সংঘর্ষ, আহত 10, এবং কুষ্টিয়ার 1 আসনের মনোনয়ন প্রত্যাশী নেতার সমর্থকদের বাড়ি কার্যালয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ, এ ধরনের আরও অনেক জায়গায় চলছে। আসলে একটু জানতে চাই আপনার কাছে যে কোন একটি দলের নিজস্ব কোন দলের জের কেন সাধারণ মানুষ পর্যন্ত সেটি আসলে গড়াতে হবে? আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের যে নির্বাচনী কালচার, আমরা আসলে নির্বাচনটাকে 3টা স্টেজে ভাগ করে দেখি। একটা হলো ধরেন নির্বাচনের আগের অবস্থা, এটাকে আমরা প্রি পোলিং বলি। আমি নিজে ইলেকটোরাল ইন্টিগ্রিটি কোর্সটা পড়াই মাস্টার্সে, আজকেও আপনার এই কোর্স পড়াই আসলাম। সে কারণে আমার জন্য কিছু কথা একদম গতানুগতিক বাইরে বলার সুযোগ আছে আর কি। যেমন আজকে পড়ে গিয়েছি হলো ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স, আন্তর্জাতিক যে সহায়তা পাওয়া যায়, ইউএন কীভাবে সহায়তা করে নির্বাচনে। যে আপনি আমাকে টেক্সটও পাঠিয়েছেন, ইউএনের সহায়তা নিয়ে আমি পরে আমি আসছি না, আমি এখানে আসছি না। তো প্রি পোলিং যে ব্যবস্থাটা, মানে নির্বাচনের আগে আমরা বলি যে 3টা স্তরেই নির্বাচনটাকে সুষ্ঠু করতে হয়। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে, এই 3টা স্টেজ আছে নির্বাচনের। আমরা সাধারণত আমাদের যে সকল দেশগুলো ডিকলোনাইজড, মানে সদ্য স্বাধীন, মানে বলছি এখনও সদ্য না, মানে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা স্বাধীন হয়েছে আর কি, ব্রিটিশরা চলে যাওয়ার কারণে বা ব্রিটিশরা আমেরিকান হেজমনি তৈরি হওয়ার কারণে, তারা আসলে এই নির্বাচনটাকে সেভাবে বুঝি না। নির্বাচন আমরা নিয়েছি, নির্বাচনের সামাজিকীকরণ হয়ে ওঠেনি। রাজনৈতিকভাবে নির্বাচন, সাংবিধানিকভাবে নির্বাচন আত্মীকরণ করা হয়েছে। নির্বাচনের যে সামাজিকীকরণ, মানে এটা যে একটা সম্মতির ভিত্তি, যেটা সাধারণত আমি একটু মানে এই আলোচনাগুলোতে একটু মাঝে মাঝে মানে থিওরিটিক্যাল আলোচনা করলে খুব আসে যায় না। মানে আসলে কেন আমরা নির্বাচন চাই? নির্বাচনটা চাই হলো রাষ্ট্রের মালিকানা নাগরিকের, নাগরিক ম্যানেজার ঠিক করবে, ম্যানেজার মানে গভর্নমেন্ট, সরকার। তো ঠিক করবে কিভাবে? ঠিক করার জন্য তার সম্মতি যাচাই করা হয়। এই সম্মতি যাচাই করার জন্যই নির্বাচন। আর যখনই সম্মতি যাচাইটা হয় তখনই, এবং সম্মতি যদি সঠিকভাবে যাচাই হয়, গ্রহণযোগ্যভাবে যাচাই হয়, তাহলে নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্ক থাকে এবং নাগরিকের পরিচয় তৈরি হয় এবং নাগরিক রাষ্ট্রের মালিকানা পায়। আর যদি সম্মতি সঠিকভাবে না হয়, নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, দূরে চলে যায় এবং রাষ্ট্রের মালিকানা নাগরিকের থাকে না। তো এটা কত ইম্পর্টেন্ট, যেখানে আপনি কত গুরুত্বপূর্ণ। তো সেই নাগরিকের মালিকানার প্রশ্ন, কিন্তু ভোট মানে নাগরিকের মালিকানার প্রশ্ন। এখন অনেকেই বলে ভোটটা একটু দেরি করে হলে কি হয় বা পরে হলে কি হয়, এটা আমাদের আলোচনার সাথে যায় না। যারা পলিটিক্যাল সায়েন্স পড়ায় তারা এটা নেওয়ার সুযোগ নাই, কারণ ভোট হলো নাগরিকের অধিকার নয়, শুধু ভোট হলো নাগরিকের মালিকানা প্রকাশ। মালিকানা, আপনার সম্পদ যে আছে, রাষ্ট্রের যে আপনি মালিক, তার প্রকাশ। আমি যেটা প্রথম বললাম যে এই যে সম্মতি প্রকাশের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অত্যন্ত সমৃদ্ধ কোনো দেশে, যারা মানে ডেমোক্রেসিতে এখন রোল নম্বর 1-2 আছে, যেমন নরওয়ে, নর্ডিক কান্ট্রিগুলো। আমরা সাধারণত অধিকাংশই হাইব্রিড রেজিমে ছিলাম ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী, এবং এই ইন্ডেক্সে আমাদেরকে যে বৈশিষ্ট্যের আলোকে দেখা হয়েছে, সেই বৈশিষ্ট্যটাকে আমি যদি আমার মতো ব্যাখ্যা দিই, সেটা হলো সামাজিকভাবে গণতন্ত্র চর্চা, সামাজিকভাবে সম্মতি চর্চা, সামাজিকভাবে রাষ্ট্রের মালিক হয়ে ওঠা,
সামাজিকভাবে ইলেকশনের মাধ্যমে নির্বাচনের মধ্যে সম্মতি প্রকাশের যে সংস্কৃতি, সামাজিক এবং সাংস্কৃতিক, এটা আমাদের তৈরি হয়নি। এই সামাজিক সাংস্কৃতিক যে রাজনীতির যে সামাজিক এবং সাংস্কৃতিক আত্মীকরণ, রাজনীতি না শুধু আইনের যে সামাজিক সাংস্কৃতিক আত্মীকরণ, এটা না হওয়ার ফলেই আপনি দেখবেন যেখানে রাজনৈতিক দলগুলোতে, প্রত্যেকটা রাজনীতি আপনি ছোট হলেও তার দেখা যাবে 4-5 জন লোক আছে যারা প্রার্থী হতে চায়। আর বিএনপি তো বড় দল, তো তাদের সবাই তো মানে, এবং গত 3টা নির্বাচনে তারা প্রার্থী হতে পারেন নাই। তো এখন তো প্রার্থী হওয়ার জন্য সবাই একটু মুখিয়ে আসছে, এবং তাদের প্রত্যেকেরই দেখা যাবে কন্ট্রিবিউশন যদি আপনি মূল্যায়ন করতে চান 19-20 হবে যারা প্রার্থী হতে চান, 2-1 জন ব্যতিক্রম বাদে। তো এখন তাদের তো একটু মনে হতাশা তৈরি হবে, খারাপ লাগবে, নেতার না লাগলেও কর্মীদের লাগবে। কারণ আপনি জানেন যে আমাদের সোসাইটিতে যিনি প্রার্থী হলেন তার যে নেতাকর্মী আছে, মানে তার অংশের যে নেতাকর্মী আছেন, তাদের অবস্থা এখন অত্যন্ত চাঙ্গা হয়ে যাবে। আর যারা প্রার্থী হতে পারেন না, যে 5 জন, তাদের যে অ্যাক্টিভ নেতাকর্মী তারা কিন্তু প্রান্তিকে চলে যাবে, অ্যাক্টিভগুলো। অন্যরা ওই যিনি প্রার্থী হচ্ছেন তার মধ্যে আত্মীকরণ হয়ে যাবেন, কিন্তু তার যে মানে মূল কমরেড ছিলেন 4-5 জন, 10 জন, 15 জন, তারা কিন্তু আর ওনার ট্রাস্টেড না, উনি ওনার বাড়ি বোন, সেই জায়গা থেকে তারা এটা নিতে পারে না। এই অবস্থায় বিক্ষোভ করে, প্রকাশের তো আর কোনো ভঙ্গি নাই বিক্ষোভ ছাড়া, তাই বিক্ষোভ করে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যেভাবে চিন্তা করেছিলাম 3টা নির্বাচনে বিএনপির প্রার্থীদের অংশগ্রহণ নাই, এবং এক্ষেত্রে যে পরিমাণ প্রার্থীর তালিকা তৈরি হয়েছে, যে বড় তালিকা তৈরি হয়েছে, সেই বড় তালিকা থেকে এইভাবে 237টা আসনে একদিনে ঘোষণা করার ফলে বিএনপি যে ঝুঁকি নিয়েছে, মানে আমার তো ধারণা ছিল যে প্রত্যেকটা আসনেই এ ধরনের বিদ্রোহ হওয়ার কথা, 1-2টা না, 3-4-5 জন করার কথা। কিন্তু সেইটার তুলনায় আর কি আমি মনে করি যে মানে এটা বিএনপি কতটা যাচাই বাছাই করেছে আমি জানি না, মানে ঝুঁকি নিয়েছে মারাত্মক 237টা আসনে একবারে ঘোষণা করার ফলে। কিন্তু সেই তুলনায় যদিও আমরা কোনোভাবেই কোনো ধরনের বিক্ষোভকে, যেটা জনতার উপরে জনতাকে সাফার করায়, কোনোটাই আমরা সমর্থন করতে পারি না। কিন্তু আমাদের এখানে এটাই প্রক্রিয়া, এজন্য যে এছাড়া আর কোনো উপায় তো নাই তার কালচারিটি হয়ে আছে। আপনার কাছে আবারও আসছি, আরমান হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নাই, 2টি দলের উপর ভর করে টিকে আছে, এটা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। ওই 2টি দল যা বলে সরকার তাই করে, ইঙ্গিত বোধহয় আপনাদের দিকেই। ধন্যবাদ আপনাকে। এখন যে 2টি দলের কথা বললেন, আমরা তো মনে করি এটা বিএনপি এবং জামাতের কি আছে, নিজেদেরকে নিজেরা হয়তো ইঙ্গিত করেছেন। কারণ উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সরকার এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, মাঠ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়, প্রত্যেকটা জায়গায় দেখা 2টা দলের দ্বন্দ্ব, 2টা দলের ভাগাভাগি, এবং তাদের এই ভাগ বাটোয়ারার মধ্য দিয়েই কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো শুরু থেকে আমরা বলে আসছিলাম যে সরকারকে বলেছি আপনারা যে দ্বিদলীয় একটা বৃত্তের মধ্যে আটকে আছেন, সেটা থেকে বের হন। কারণ গণঅভ্যুত্থানের পরে আমরা যে রাজনীতির কথা বলছি, গণঅভ্যুত্থানের পরে আমরা যে প্রশাসনিক ব্যবস্থার কথা বলছি, সেটা হবে জনগণের, সেটা রিপ্রেজেন্ট করবে জনগণকে। কোনো নির্দিষ্ট দল বা কোনো দ্বিদলীয় বৃত্তের মধ্যে থেকে ভাগ ভাটোয়ারার যে রাজনীতি, এটা থেকে তো আমরা উত্তরণ করতেই চেয়েছি। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হয়তো রিয়েলাইজেশন হয়েছে যে নিজেদেরকে হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, কাকে মিল করেছেন উনি, সম্ভবত আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে তো মনে হচ্ছে যে ওনারা নিজে বিএনপি এবং জামাত 2 দলকেই উনি হয়তো ইন্ডিকেট করেছেন। এবং আমরাও বলি যে সামনে যে নির্বাচনটা হবে, এখানে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, তারা নিরপেক্ষভাবে জনগণের হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পালনের জন্য তারা দায়িত্ব পালন করবেন, ওইটাই জনগণকে উপহার দিবেন। এবং দ্বিদলীয় বৃত্তে থেকে এই সরকারের ক্ষমতার ভাগাভাগি, এরপরে পোস্টিং থেকে শুরু করে সরকারি সুবিধা, সামাজিক সুবিধাগুলোকে যেভাবে ভাগ করে নেওয়া হয়, যেভাবে নির্দিষ্টকরণভাবে একটি দল আরেকটি দলের অভিযোগ নিয়ে আসে, জামাত বলে বিএনপি প্রশাসনকে নিয়ে নিয়েছে, আবার বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে যে জামাত বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে জামাত তাদের লোকগুলোকে পদায়ন করছে। তো আমরা সেই দ্বিদলীয় বৃত্ত থেকে বের হয়ে আর কি চাই যে এদেশে প্রশাসনিক ব্যবস্থা চলুক, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই 2 দলীয় বৃত্ত থেকে বের হওয়া অবশ্যই উচিত। আর আমাদেরকে যদি কেউ অ্যাকিউজ করে যে সরকার আমাদের প্রতি ডিপেন্ডেন্ট ছিল, সেটার সবচেয়ে বড় জবাব দিব হচ্ছে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়াটাকে। এখন যদি আমাদেরকে তো শুরু থেকে অনেকেই অযৌক্তিকভাবে কিংস পার্টি অনেক কিছুই বলতে চেয়েছিলেন, কিন্তু একটি দল হিসেবে মার্চ মাসে কার্যক্রম শুরু করার পরে আমাদের 10 মাস লাগলো যে নিবন্ধিত হওয়ার জন্য, এবং একটা প্রতীক নিয়ে যে কি পরিমাণ আমরা সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছি। নির্বাচন কমিশন কোনো আইনি ব্যাখ্যা ছাড়া,
কোনো লজিক এবং রিজনিং ছাড়া আমাদেরকে শাপলার প্রতীক দিতে চায়নি, এবং সেটা নিয়ে আমরা ফাইট করতে 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 শেষ পর্যন্ত হয়তো আমরা শাপলা কলিতে রাজি হয়েছি। তো এই বিষয়গুলো নিয়ে যদি কেউ পর্যবেক্ষণ করেন, আমাদের নিবন্ধন প্রক্রিয়া, আমাদের রাজনৈতিক কার্যক্রম, তো সেই দিকে যদি দেখেন, তাহলে আমাদেরকে সরকার আমাদের প্রতি ডিপেন্ডেন্ট বা সরকার আমাদেরকে সমীহ করছে এরকম কিছু বলার সুযোগ নাই। আমরা যদি জয়ী হই, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের রাজনৈতিক লড়াই জয়ী হয়েছি। আমরা আমাদের যে প্রতীক নিয়ে দাবি করেছি সেখানে প্রপার লিগ্যাল রিজনিং নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আপনি তফসিলে একটি প্রতীক অন্তর্ভুক্ত করবেন কি করবেন না, সেটার একটা লিগ্যাল ব্যাখ্যা থাকা উচিত। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা ছাড়া কোনো একটি প্রতীক যুক্ত করে দিলেন, আবার একটা প্রতীক আপনি বাদ দিয়ে দিলেন, সেটা হয় না। আমরা আমাদের জায়গা থেকে কেন আমরা শাপলা প্রতীক পেতে পারি তার প্রপার লিগ্যাল রিজনিং কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। আপনি যদি এখনো পর্যন্ত দেখেন, নির্বাচন কমিশন শাপলা দেয়নি আমাদেরকে, শাপলা কলি দিয়েছেন, সিমিলার অনেকটাই আমাদের চাওয়ার সাথে সাথে। সেটার কিন্তু এখনো পর্যন্ত ব্যাখ্যা দিতে পারে না যে কেন দিবেন না। তারা জাতীয় প্রতীকের কথা বলছেন। আমরা আমাদের লিগ্যাল টিম এবং আইনজীবীদের মতামতের মাধ্যমে দেখিয়েছি যে শাপলা প্রতীক শুধু জাতীয় প্রতীক না, পানিতে ভাসমান শাপলার সাথে সেখানে বিএনপি ধানের শীষ আছে, উপরে জেএসডির তারা আছে। তো এই প্রতীকগুলো থাকার পরে আপনি যদি এনসিপিকে শাপলা না দিতে চান, দিস ইজ ইললিগাল। আপনার কোনো লিগ্যাল জাস্টিফিকেশন নাই আমাকে এখান থেকে বঞ্চিত করার। তো সর্বোপরি সব কিছু দেখে যদি কেউ বিচার করে, এনসিপি তার স্বতন্ত্র রাজনীতি করছে, কোনো সরকার দলের সাথে অথবা অন্য দলের সাথে লিয়াজু করে ফেভার নিয়ে রাজনীতি করাটা এনসিপি করছে না। তো আমরাও এইটাই চাই যে অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে, সরকারের উপর প্রভাব না রেখে প্রশাসনকে তার মতো কাজ করার ক্ষমতা দিয়ে তারা তাদের রাজনীতি করুক। প্রশাসনিক ভাগবাটোয়ারা কিন্তু আমাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদের দিকে নিয়ে গিয়েছে, যেখানে এই পুরো প্রশাসনটাকে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে নিজেরা নিয়ন্ত্রণ করেছে এবং জনগণকে তাদের ক্ষমতা অধিকার থেকে বঞ্চিত করেছে। তো আমরা চাই এটার পুনরাবৃত্তি না হোক, এবং বিএনপি জামাত দুইটা দলের এই রিয়েলাইজেশনটা হওয়া উচিত। তারা কি প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করছে? এটা স্পষ্ট। আপনি দেখেন, বিএনপি যাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে অভিযোগ করছে জামাতের এই কয়জন উপদেষ্টা, বা প্রশাসনে এই সচিবগুলো জামাত নিয়ে আসছে। এখন প্রশাসনিক যদি সেটি সত্যি হয় তাহলে বিএনপি জামাতের সচিবগুলো বেশি। সেটি সত্যি হলে সামনে নির্বাচন নিরপেক্ষ হবে? এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ এইটা একটা হচ্ছে যে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আমাদের একটি সন্দেহ আছে। দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, যে ব্যবস্থা, তাদের যে ল্যাক অফ কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রপারলি ফাংশন করতে পারে নাই অভ্যুত্থানের এই 1 বছরের বেশি সময় পার হওয়ার পরে। তো এই যে প্রশাসনিক ভাগবাটোয়ারা, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি বলা যায় একটা কমপ্লিকেটেড ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকে। তারপর আমরা আশাবাদী, আমরা সে আশাবাদ নিয়ে আশা করি যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন, এটা ফেব্রুয়ারিতে তারা সম্পন্ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। একটু জানতে চাই জনাব ওয়াদুদ ভূঁইয়া, একটু আপনার কাছ থেকেই শুরুতে আসতে চাই একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, এবং ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আহ্বান জানানো হয়। দলের চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের এই উদ্যোগ নির্বাচনের পথ কোনো বাধা সৃষ্টি করবে? আমি মনে করি না। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হিসাবে 16 বছর চালিয়েছে, জাতিসংঘ নিজে তো জানে। জাতিসংঘই তো কমপ্লেন করেছে একাধিকবার আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন একাধিকবার রিপোর্ট দিয়েছে, ইনক্লুডিং জাতিসংঘ ইন্টারফেয়ার করতে হয়েছে যে তোমার এখানে গণতন্ত্র চলছে না, তোমার এখানে স্বেচ্ছাচারিতা চলছে, তোমার বাংলাদেশের মানুষের কণ্ঠ রুদ্র করেছো, তোমার এখানে সুষ্ঠু গণতান্ত্রিক ভোট করে নাই। তো যারা 3 বা 4 বার দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই, তারা কোথায় দরখাস্ত করলো এটা কোনো ফ্যাক্টর হবে না। আর তাছাড়া তারা তো চাইবেই, যেহেতু তারা পতিত ফ্যাসিস্ট, তারা তো চাইবেই যে কোনো উপায়ে বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাক। সেই জন্য জাতিসংঘ যেহেতু আছে আমাদের একটা সম্মানিত আসন, সেখানে তো যে কেউ দরখাস্ত করতে পারে। ডিসির কাছে তো একটা ভুয়া চিঠিও যায়। আপনি দেখবেন মিনিস্ট্রিতে, হোম মিনিস্ট্রি, বিভিন্ন জায়গায় দেখবেন অনেক বেনামি দরখাস্ত যায়। কয়টাই বা পড়ে, কয়টাই বা দেখে। আমি মনে করি জাতিসংঘ এমন একটা জায়গা, হাজার হাজার চিঠি যাচ্ছে,
এই সকল চিঠির কাউন্টেবল হবে না, এটাই মনে করি। বরঞ্চ ওটা তারা যে নির্বাচন পিছাতে চাচ্ছে, নির্বাচন হতে দিতে চায় না, এটার একদম ডিরেক্ট একটা প্রমাণ তারা রেখে দিল এই চিঠির মাধ্যমে। এবং দুঃখজনক হলো যে আমরা জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি সকল রাজনৈতিক দল ছিলাম, ইনক্লুডিং জামাত ইসলামও কম বেশ ছিল, যদিও তাদের একজনও মারা যায়নি বা আহত হয়নি। আমাদের ছাত্রদলই 455 জন মারা গিয়েছে। তো তাহলে কত পেশাজীবী মারা গেছে, শিশু 50+ শিশু মারা গিয়েছে। তাহলে জামাত ইসলাম আজকে এসে আওয়ামী লীগের একই ধারায় কাজ করছে। আওয়ামী লীগও নির্বাচন পিছাতে চায়, জামাত ইসলাম নির্বাচন পিছাতে চায়, ওদের সুর এক। এটাই আজকের এই চিঠিতে প্রমাণ হলো। আওয়ামী লীগ আর জামাত তো নির্বাচন চাইছে এবং তারা প্রস্তুতি বরঞ্চ আপনাদের চেয়েও বেশি, তাহলে কেন? এটা হলো তাদের ডাবল স্ট্যান্ডার্ড রোল। তারা যদি তাদের দ্বিচারিতা, তারা যদি নির্বাচনই চায়, আরো 3 মাস আগে প্রার্থী দিল, তাহলে ঐক্যমত্যের কমিশনের এই সমস্ত বার্গেনিং এর মানে কি? ইলেকশন করব না, যাব না, আগে নয় পরে নয়, এই কথা অর্থ। আর দ্বিতীয়ত হলো প্রার্থী যদি দেন, আপনি মাঠে কেন আন্দোলন দিলেন? 7 দলীয় নাকি 8 দলীয় জোট করে, এবং আগামী 11 তারিখও আন্দোলন দিয়েছে। তাহলে ওরা কি নির্বাচন যাচ্ছে কি যাচ্ছে না? একবার বলে পিআর ছাড়া যাব না, একবার বলে গণভোট আগে, তাহলে আবার প্রার্থীও দিয়ে রাখলো। তাহলে কি দাঁড়ালো? তারা দ্বিচারিতার চরিত্র রোল প্লে করছে। আমরা মনে করি সীমানার ওপার থেকে জামাত ইসলামকে সর্বরকমের সহযোগিতা করছে। আজকে যারা জাতিসংঘের চিঠি লেগেছে নির্বাচন না বাধাগ্রস্ত করার জন্য, তারা এবং তাদের মোডলরা জামাত ইসলামের সর্বরকমের সহায়তা করছে, অর্থ বিত্ত নানাভাবে, নানা প্রক্রিয়া। আমি ওগুলা এখানে উচ্চারণ করতে চাই না। তারা তো নির্বাচন চায় না, আওয়ামী লীগও চায় না, জামাত ইসলামও চায় না। জি, কাজী মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে এটিরও একটু জানতে চাইবো, আওয়ামী লীগের এই চিঠিতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা। পাশাপাশি ভোট নিয়ে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছেন, নির্বাচনের সময়ও বহাল থাকবে। এতে কি ভোট নিয়ে উৎকণ্ঠা কিছুটা কমবে কিনা? থ্যাংক ইউ। আপনাকে প্রথম প্রশ্নের উত্তর দেই। আমরা সারা ওয়ার্ল্ডেই এখন কিন্তু এটা খুব বেড়েছে, জাতিসংঘের সহযোগিতা। আমরা অনেক সময় ভাবতাম যে জাতিসংঘের সহযোগিতা মানে হলো আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, এসব বিষয়গুলো আলোচনা ছিল, কিন্তু আসলে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ মূলত 5 স্তরে সহায়তাটা করে। এই যে ইউএনডিপির নাম আসছে, ইউএনডিপি যে সকল দেশগুলোতে ইউএনডিপির কাজ আছে সেখানে ইউএনডিপির মাধ্যমে যায়। আবার যেখানে পিস কিপিং হয়, যেগুলো বেশি ক্রাইসিস পোস্ট কনফ্লিক্টস যেগুলো, সেখানে কিন্তু এই যে পিস কিপিংয়ের মাধ্যমে যায় জাতিসংঘ এই নির্বাচনে সহায়তা করার জন্য। কিন্তু অলমোস্ট এই উপনিবেশিক পরিবর্তী সদ্য স্বাধীন দেশগুলো, এখনও সদ্যই বলছি আর কি, তাদের প্রায় সব দেশেই ইউএনডিপির মাধ্যমে জাতিসংঘ ইলেকশন ম্যানেজমেন্টে নানান সাপোর্ট দিয়ে আসছে দশক ধরেই, এবং আমরাও কিন্তু সাপোর্ট নেই। আমরা মনে করছি যে আমরা তো ইলেকশনের মানে জাতিসংঘের সাপোর্ট নেই না, আসলে কিন্তু তা না। আমরা কিন্তু সবসময় জাতিসংঘের সাপোর্ট নিয়ে আসতেছি। আমাদের এখনও দেখবেন অনেক ইলেকশন রিলেটেড অনেক কাজ আছে যেগুলো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে চলছে, ইউএনডিপির প্রজেক্টে চলছে। ইভেন আপনার যে আইডি কার্ড, আপনি সব জায়গায় গিয়ে দেখবেন যে কোনো না কোনোভাবে আন্তর্জাতিক সহায়তা আছে। ওই আন্তর্জাতিক সহায়তাটাই কিন্তু জাতিসংঘের মাধ্যমে এক ধরনের ম্যান্ডেট আছে। তো এই ম্যান্ডেটটা কিন্তু আলোচনা হচ্ছে, কেন জাতিসংঘ সহায়তা করবে, ম্যান্ডেটটা কোথায়? তো এটা সাধারণত অনেক সময় একমাত্র ম্যান্ডেটই হলো সদস্য রাষ্ট্রের রিকোয়েস্ট ভিত্তিতে হয়, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। কিন্তু সদস্য রাষ্ট্রের রিকোয়েস্ট করলেই হবে না, সেক্ষেত্রে সিকিউরিটি কাউন্সিল এবং সাধারণ পরিষদের কিছু এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টের কারণে জাতিসংঘ এই কাজে আসতে পারে। ডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রে জাতিসংঘ কোথাও কোথাও ডাইরেক্ট ইলেকশন করেছে। আর এমনিও অধিকাংশ দেশেই মোটামুটি ইলেকট্রাল সাপোর্ট দিয়ে যায়, লজিস্টিক সাপোর্ট, ইকুইপমেন্ট সাপোর্ট, অ্যাডভাইজারি সাপোর্ট, আমরা এগুলো নিই। তো এই জায়গা থেকে যদি ইউএনডিপিকে বলা হয় যে তুমি এই সাপোর্টগুলো করবা না, তো ভাই যেটা বললেন যে অলরেডি তো তারা জানে বিষয়টা, গত 3টা নির্বাচনের যে প্রক্রিয়া, তো সেই জায়গা থেকে
আপনি আবার কিভাবে এই জিনিসটা দাবি করেন, এই প্রশ্ন তো আসেই। এখন আপনি দেখেছেন যে ইউএনডিপি ডেকাবের প্রোগ্রামে উনি যেটা বললেন, উনি মানে আগে আওয়ামী লীগ যে জিনিসটা বলতো যে নির্বাচন মানেই হলো কোনো দলের অংশগ্রহণ বা না গ্রহণ বিষয় না, বিষয়টা হলো জনগণের অংশগ্রহণ কিনা, একই কথা বলেছেন ইউএনডিপির প্রধান। তিনিও বলেছেন যে তারা নির্বাচন বলতে বুঝান যে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ, সকল পেশার অংশগ্রহণ, রাজনৈতিক দল নয়। এটা প্রশ্ন করা হয়েছিল স্পষ্ট করে। তো ইউএনডিপি যদি গত জুনের ঘটনা এটা যদি ওই পজিশনে ঠিক থাকে তাহলে তো এক কথা। আরেকটা ব্যাপার হলো অলরেডি তো জাতিসংঘের নানান তদন্তও চলছে। আপনি তো বাংলাদেশে এই কর্তৃত্ববাদের পতন কিন্তু এখন আর আপনি যেভাবে চিন্তা করছেন, জুলাই আন্দোলন নিহতের তালিকা জাতিসংঘ এবং এটা কিন্তু চলবে, মানে এটা কিন্তু এমনটা না যে আপনি আজকের শেষ হয়ে যাচ্ছে। এবং আপনি যদি কোনো সরকার 5 বছর পরে ক্ষমতায় আসে, সেই সরকারও দেখা যেতে পারে এই কর্তৃত্ববাদের পতনের এই যে ব্যাপারগুলো জাতিসংঘে আবার তাকে যেতে হতে পারে। তো এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। আর দ্বিতীয় প্রশ্নটা, জি একটু ছোট করে যে জানতে চাচ্ছিলাম, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে নির্বাচনে? এটা আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি আপনাকে, যে আমরা তো দীর্ঘদিন যাবত এটা দাবি করে আসছিলাম। এটা কিন্তু একটা দাবিও ছিল এক সময় যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া। গত 3টা নির্বাচনে কিন্তু দাবি ছিল। আপনি দেখেন যে সেখানে কিন্তু সেনাবাহিনীর সহায়তার ভূমিকা ছিল। আরপিওতে যে সংশোধন হয়েছে, আপনি দেখেন যে আরপিওতে সংশোধন করতে গিয়ে আগে ছিল সহায়তা, এখন বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর 3টা অংশকেই কিন্তু সংজ্ঞায় নেওয়া হয়েছে। দ্যাট মিনস পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলো, সিভিল বাহিনীগুলো যেভাবে কাজ করবে নির্বাচনের সময় এই 3টা বাহিনী একই কাজ করবে। এটা যদি হয়, আমার কাছে মনে হচ্ছে আমাদের যে প্রায় 6টা বাহিনী টোটাল, এই 6টা বাহিনী আন্তঃসমন্বয় করতে পারলে এবং তাদের যে এনফোর্সমেন্ট মেকানিজম এবং তাদের যে সংখ্যা, আমরা যে সংকটের মধ্যে আছি, আসলেই আছি, যে আইন শৃঙ্খলা নিয়ে আমরা কীভাবে নির্বাচনে যাব, সেই সংখ্যাটা অনেকটাই দূর হয়ে যায়। এবং এখন বড় ব্যাপার হলো, এটা কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো সশস্ত্র বাহিনী থাকলেই হবে না। শুধু সশস্ত্র বাহিনী যদি বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, তাতেই এটা তখন নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে। আরমান হোসেন, এটি নিয়ে একটু আপনার কাছেও জানতে চাইবো যে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপনারা কিভাবে দেখছেন। পাশাপাশি সংকটের কথা উঠলো, সেটি নিয়েও একটু আপনার কাছে একই সাথে প্রশ্নটা রাখছি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের পর একটি ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এবং বর্তমান বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে বর্তায়। বিএনপির উপর কিভাবে বর্তায় সেটি যদি একটু বলতেন, কারণ এই আন্দোলনের নেতৃত্ব আপনারা দিয়েছেন, সেটি আপনারা দাবি করছেন। সরকার ঠিক করলেন কে উপদেষ্টা হবে, প্রধান উপদেষ্টা হবে, আপনারা ঠিক করলেন, তাহলে দায়ভার কেন, যদি ব্যর্থতা হয়, সংকট হয়, সেই দায় কেন বিএনপি নিতে হবে? ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নের উত্তর দেই। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজ করার কারণে কি আপনার নির্বাচন ভালো হবে কিনা বা নির্বাচনে একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ থাকবে কিনা, এটার টুফোল্ড অ্যান্সার আছে। প্রথমত দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে। তো ওইখানে যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে, সেখানে কিন্তু সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। সেনাবাহিনী তার জায়গা থেকে চেষ্টা করেছেন, সদস্যরা চেষ্টা করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়নি। সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর কর্তৃক যেভাবে তারা দায়িত্ব পালন করতে পারতেন, তারা যেভাবে ভূমিকা পালন করতে পারতেন, সেটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি তারা করতে পারেননি। যদি তারা জায়গা থেকে যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারতেন, আরও বেশি পরিমাণে যদি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতেন, তাহলে আমার মনে হয় আরও বেটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা বাস্তবতা সেটা পাচ্ছি না। তো এখন নির্বাচনের সময় আমরা আশাবাদী থাকবো, সেনাবাহিনী যেহেতু দায়িত্ব নিচ্ছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে তাদের আছে, এবং যেটা স্যার বললেন আরপিওতে সংশোধনী করে তাদেরকে ওই লিগালি তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে, সেখানে তারা তাদের প্রপার দায়িত্বটা পালন করবেন, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। 18-র ইলেকশনে, 14-র ইলেকশনে কিন্তু সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত ছিল, এবং 18-র ইলেকশনে কিন্তু সেনাবাহিনীর কর্তৃপক্ষ অফিসার এবং সৈনিকরা কিন্তু ইলেকশন যে রিগিং করা হলো, এই অবৈধ ইলেকশনের দুর্নীতিতে কিন্তু তারাও জড়িত ছিল, এবং তারাও কিন্তু এখানে ভাগবাটোয়ারায় জড়িত ছিল। তো আমাদের এটাও মাথায় রাখতে হবে, সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পাওয়া মানে এই নয় যে নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, তারা প্রপারলি সেখানে ফাংশন করবে, এরকম কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। সেনাবাহিনী যখন তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন এবং দেশপ্রেমের যে একটা তাদের প্রতিজ্ঞা, সেটা মাথায় রেখে তারা যখন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রপারলি ফাংশন করবেন, তারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, শক্ত অবস্থান গ্রহণ করবেন, তখন আমরা একটা প্রপার ইলেকশন এক্সপেক্ট করতে পারি। সো এখানে ডুয়াল অ্যান্সার বা ডুয়াল সিচুয়েশন এক্সিস্ট করছে বর্তমানে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যদি বলি, সংকটের দায়ভার বিএনপির উপর কেন আসবে? কারণ বিএনপি বড় দল হিসেবে তার উপর দায়িত্বও বেশি।
যেহেতু তারা বা দল তারা দাবি করে, আমরাও দেখি সেখানে দেশের স্টেবিলিটি, দেশের যে অগ্রগতি এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে তাদের দায়িত্ব বেশি। এখন সে দায়িত্ব অবহেলার আমরা কিছু ইনস্ট্যান্স দেখতে পেয়েছি একদম গণঅভ্যুত্থানের পর থেকে। আপনার সারা দেশে বিএনপির নেতাকর্মীদের যে ইন্টারনাল কনফ্লিক্ট, সেখানে 150-র উপর মানুষ মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি, এবং যে জিনিসগুলো আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে চাই না, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে যেটা চাই যে জনকল্যাণের রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স, পলিটিক্স ফর দ্য জেনারেল পিপল, সেখানে বিএনপি কিন্তু ওই দায়িত্বটা পালন করতে পারে নাই, ওই রাজনীতিটা করতে পারে নাই। এখন আপনি দেখেন নমিনেশন দেওয়ার পরেও আমরা যেটা দেখলাম, এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কিন্তু ওখানে আপনার জনগণকে ভোগান্তিতে ফেলার হলো। মেহেরপুরে 2 আসনে দেখা গেল যে হচ্ছে 10 জন আহত হয়ে গেলেন তাদের ইন্টারনাল কনফ্লিক্টে। এই ছাড়া আপনি যদি ওই স্ট্যাটগুলো দেখেন, এই 5 গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্টে এবং তাদের নেতাকর্মীদের অপরাধে বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ এবং নিজেদেরকেই মেরে ফেলা, একজনকে মেরে ফেলার এই যে একটা পরিস্থিতি, এটা বড় দায়িত্বশীল দল হিসেবে তারা সেই জায়গাটা পালন করতে পারে নাই এবং ব্যর্থ হয়েছে। তো এই যে একটা সংকটময় পরিস্থিতি তাদের ইন্টারনাল কনফ্লিক্টের মাধ্যমে, সেটাও কিন্তু যেভাবে দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যাল ডিসিশন মেকিংয়ে বিএনপির কিছু ভুল রয়েছে। আপনি জুলাই সনদ কেন্দ্রিক যে কথা হচ্ছে, আমার সম্মানিত সমালোচক বললেন কেন বার্গেইনিং। এখন জুলাই সনদটা বিএনপি নিয়ে নিচ্ছে হচ্ছে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট। জুলাই সনদের আসলে কিসের কনসিকুয়েন্স সেটা বিএনপি ভুলে যাচ্ছে। জুলাই সনদটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে 1400 নিহত ব্যক্তি এবং হাজার হাজার আহতের আত্মত্যাগের ফলাফল। এটা কিন্তু কোনো জেনারেল ডকুমেন্ট না, এটা কোনো জেনারেল এগ্রিমেন্ট না, এটা গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের ফলাফল। তো ওই জায়গায় বিএনপি যেটা করেছে, তারা সিগনিফিকেন্ট কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং যেটা দেখা গেল যে হচ্ছে যখন জুলাই সনদ আদেশটা ঐকমত্য কমিশন সরকারের কাছে পেশ করলো, সেখানে বিএনপির কিছু একটি অংশ অ্যাক্টিভিস্ট কিন্তু সেখানে না ভোটকে প্ররোচিত করছে। তো যেখানে দেখা যাচ্ছে আপনি গণ অভ্যুত্থানে একটি স্টেক দাবি করছেন, আপনার নেতাকর্মী মারা গিয়েছে, আপনার নেতাকর্মী রাস্তায় আত্মত্যাগ করেছেন, সেটা আপনি দাবি করছেন, আবার আপনার নেতাকর্মীদের আত্মত্যাগ এবং এই দেশের সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে ডকুমেন্ট, যে ফলাফল, যে কনসিকুয়েন্স, সেটারও আপনি বিরোধিতা করছেন। তো এটা একটা দ্বিচারিতা হয়ে গেল বিএনপি জায়গা থেকে। এই দেশের একটা সংকটময় পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগ চাচ্ছে এই দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে, বিভিন্ন বৈদেশিক শক্তি চাচ্ছে বাংলাদেশকে কোনোভাবে ক্যাপচার করার ক্ষেত্রে বা বাংলাদেশের প্রতি ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, সেখানে বিএনপির আরও দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। এবং এই সংকটের মুহূর্তে আমরা যেটা প্রত্যাশা রাখি অ্যাজ আ পার্টি, যে বিএনপি তার ইন্টারনাল কনফ্লিক্টগুলোকে রিজলভ করবে এবং দেশের স্বার্থে যে পলিটিক্যাল ডিসিশন এবং পলিটিক্যাল যে ট্রানজিশন, সেখানে সঠিক ডিসিশনগুলো বিএনপি নেবে, এটা আমাদের প্রত্যাশা। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। সঙ্গী থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে কথা হচ্ছিল যে দলের প্রতীকের বিষয় নিয়েও আরপিও সংশোধনের যে অধ্যাদেশ জারি হয়ে গেছে, সেটি নিয়ে আবার পুনর্বিবেচনার বিএনপির দাবির প্রেক্ষিতে ছিল, কিন্তু সেটি আজকে অধ্যাদেশ জারি হয়েছে। জোট করলেও নিজ প্রতীকে ভোট করতে হবে এবং এটি বিএনপি সহ 12 দলীয় জোট আপত্তি জানিয়েছিল। তবে এটি সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর ফলে ভোটের কোনো ফলাফলে পরিবর্তন আসতে পারে কিনা? তা তো অবশ্যই আসবে। একটা ব্যাপার হলো কি, আরপিওকে আপনি অনেক বড় জায়গা থেকে দেখতে পারেন। অনেক আলোচনা হয়েছে আরপিও নিয়ে, আরপিওর অনেক লিমিটেশন আছে বর্তমান আরপিও নিয়ে। আমরা এই সীমাবদ্ধতাগুলো অনেকবারই বলেছি। কিন্তু কিছু ভালো দিকও আছে, যেমন গণমাধ্যম কর্মীদের যে অ্যাক্সেস, এটা অনেক বৃদ্ধি হয়েছে এই আরপিওতে। কিন্তু ইভেন ভোট গণনা থেকে শুরু করে ভোটের বুথে যাওয়া সব কিছু। কিন্তু এটা যেন আবার নেগেটিভলি ব্যবহৃত না হয়। ধরেন আপনি গণমাধ্যম কর্মীর হিসেবে কার্ড আছে প্রচুর, কিন্তু এরা সবাই আসলে কোনো রাজনৈতিক দলের ধরেন কমরেড, সেক্ষেত্রে তো এটা গণমাধ্যম কর্মী আর থাকবে না, সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু এখন নির্বাচন কমিশন তো অলরেডি নানান ভুল কিন্তু করে ফেলেছে। ধরেন আপনি অবজারভারের ক্ষেত্রে, পর্যবেক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছি, রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে দেখেছি, নির্বাচন কমিশনকে কিন্তু আমরা খুব মানে একদম 100% কারেকশন, মানে কারেক্ট হিসেবে পাই নাই, সঠিক হিসেবে পাই নাই। ইভেন যাদেরকে নির্বাচন কমিশন আলাপ আলোচনার জন্য ডেকেছে, তাদের 50% অ্যাবসেন্ট ছিল প্রথমবার। এবং অ্যাভারেজে কিন্তু দেখা যাচ্ছে 50%-এর নিচেও কখনো, মানে কাদেরকে ডাকলো, কেন ডাকলো, যারা আসতেই চায় না, তো কার পরামর্শ নিল। এবং পরামর্শ নেওয়ার আগেই কিন্তু আরপিও ঠিক হয়ে আছে, আরপিও করেছে ঠিক আগে আর পরামর্শ নিয়েছে পরে। তো এই সকল কারণে কিন্তু আমরা নিজেরা সীমানা নিয়ে, আমি 4টা কথা আপনাকে বললাম, সীমানা বলেন, পর্যবেক্ষক বলেন, নিবন্ধন বলেন, যে জাতীয় লীগ,
তারপরে আপনার যাদের সাথে আলাপ আলোচনা করলো সেখানে 50%-এর নিচে উপস্থিতি, আরপিওতে যে সকল বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, ইভেন দেখেন এই সকল কারণে আমি আরপিও নিয়ে এখন আর এভাবে ডিটেল আসলাম না, এই সকল কারণে নির্বাচন কমিশনের সামর্থ্যের একটা প্রশ্ন কিন্তু আসে। তো সেই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করলেন যে প্রতীকের ইস্যুতে আমরা এটা নতুন করে দেখলাম যে প্রতীক জোটে আসলো ব্যবহার করতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, আমার সহ আলোচকের, একটা সময় তো এটাই ছিল যে প্রতীক জোট হইলেও যার যার প্রতীক আলাদাই থাকবে, এটি তো আমাদের সাথে ওয়াইডলি ইউজড হয়েছে এটাই, এই যে প্রতীক আপনি জোটে আসলেন প্রতীক পাবেন, এটাই ওয়াইডলি ব্যবহৃত হয়েছে। এখন ব্যাপার হলো কি এই প্রতীকের জন্যই তো জোটে আসে, এটা প্রধানত আমাদের এখানে তো এটা একটা ভালো দিক কিন্তু ছিল যে প্রতীকটা যদি না নিতে পারে, এই যে ছোট দলগুলোকে ডেকে ডেকে এনে এবং তাদের যে বার্গেনিং পাওয়ার তৈরি হয়ে যায় এবং তারা দলটাকে যেভাবে ব্যবহার করে নির্বাচনের পরেও নির্বাচনের আগেও, এটা দেখতেই ভালো লাগে না, মানে একটা সিন্ডিকেট টাইপের মতো। তো সেই জায়গা থেকে আরপিওর এটা কিন্তু ভালো দিক, কিন্তু ভালো দিক হওয়ার পরে দেখা যাবে কি অনেক বেশি বড় জোটের প্রার্থী হওয়ার পরেও হেরে যাবে, আবার ছোট জোটের বা ছোট দলের প্রার্থী হওয়ার পরও জিতে যেতে পারে, একটা অসম প্রতিনিধিত্ব তৈরি হবে এটার কারণে। এটা নিয়ে আমাদের আর একটু ভাবা দরকার। আসলে আমরা যেটা ভালো করতে যাচ্ছি, যেমন ফ্লোর ক্রসিং নিয়ে আমাদের ভালো করতে গিয়ে কিন্তু আমরা 54 সাল থেকে অনেকগুলো অস্থিতিশীল সরকার দেখেছি, আমরা কিন্তু অভিজ্ঞতা থেকেই ফ্লোর ক্রসিংটা বন্ধ করলাম, আবার এখন ফ্লোর ক্রসিংয়ে চলে আসলাম। তো যদিও এটা মডিফাই করে এসেছি, আমার কাছে মনে হচ্ছে যে আরপিওর এই ব্যাপারটাকে নিয়ে আর একটু ভাবা দরকার আছে যে প্রতীকে আসলেই ছোট দলগুলোকে বেশি সুবিধা দেওয়া হয় কিনা। আমি একটা সহ-আলোচকের একটা বিষয় আপনাকে জাস্ট উপস্থাপন করছি, এটা প্রতীকের সাথে সম্পর্কিত। সেটা হলো ডোভারজার ল নামে একটা বিষয় আছে, সেটা হলো কি সংসদীয় ব্যবস্থায় সাধারণ নিয়ম মানে দ্বিদলীয় ব্যবস্থা তৈরি হবে, এটা সংসদীয় ব্যবস্থার সাধারণ প্রকৃতি। আমাদের এখানে দ্বিদলীয় হয় না, দ্বিজোটীয় হয়। তো এটা কিন্তু একটু অটোমেটিক, সেই অটোমেটিক জায়গা থেকে কিন্তু এগুলো প্যাক্ট হয়, তৈরি হয়, উৎপত্তি হয়। আরমান হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, গণতন্ত্র মঞ্চের একটি সংবাদ সম্মেলন হয়েছে আজকে দুপুরে, জরুরি ভিত্তিতে অভিযোগ করেছেন তারা সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরিয়েছে। আসলে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা এরকম যদি সরকারের থাকতো তাহলে আমার মনে হয় না সংস্কার কমিশনগুলো তৈরি হতো। আর ঐকমত্য কমিশনে আমরা এই জুলাই সনদের প্রস্তাবগুলো নিয়ে দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে আলোচনা করতাম। আমরা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি, 32টি রাজনৈতিক দল সেখানে ঐকমত্য কমিশনে বসে 2 মাসেরও অধিক সময় ধরে সনদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে, এবং এমনও হয়েছে কিছু প্রস্তাব নিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত আলোচনা হয়েছে, তারপরে গিয়ে ঐকমত্য কমিশন একটা ডিসিশনে আসতে পেরেছে। তো এইখানে চাপিয়ে দেওয়ার যে অভিযোগ যদি করা হয় সেটা কিন্তু আমি মনে করি যে পুরোপুরি ভুল, কারণ এই সরকার কিন্তু গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। এই সরকার কিন্তু খুব সাধারণ একটা সরকার না, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, একটা এক্সট্রা সার্কামস্ট্যান্সিয়াল পরিস্থিতিতে হচ্ছে তারা এই দেশের শাসনভারটা অর্পণ করা হয়েছে তাদের উপর। তো সেই জায়গায় তাদের গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, নতুন রাজনৈতিক সেটআপ এস্টাবলিশ করার জন্য তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করবে। এখন রাজনৈতিক দলগুলো যদি দেশের স্বার্থকে সামনে রেখে কোনো কমন পয়েন্টে আসতে না পারে, সেখানে সরকারের একটা ডিসাইসিভ রোল প্লে করাটা উচিত, এবং সরকার সেটা করেছে। কোথায় করেছে? এই যে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ আদেশটা তারা দিয়েছে, সেখানে তারা যে বোল্ড ডিসিশনটা দরকার ছিল, যে অথরিটিটা প্লে করার দরকার ছিল, তারা সেটা প্লে করেছে। ঐকমত্য কমিশনে যখন আমরা অংশগ্রহণ করছিলাম আলোচনায়, আমরা সেখানে বলেছিলাম যে ঐকমত্য কমিশনের ভূমিকাটা শুধু রেফারির না, তারা এখানে রেফারির ভূমিকা পালন করলে তাহলে আমরা যে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছি বা আমরা জুলাই সনদের মাধ্যমে যে এক্সপেকটেশনটা ধারণ করি সেটা ফুলফিল হবে না। তাদের এখানে একটা অথরিটি নিয়ে কাজ করতে হবে। সো লাস্টের দিকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ঐকমত্য কমিশন সর্বশেষ এসে তাদের যে জুলাই সনদ আদেশটা দিয়েছে সেখানে তারা প্রপার অথরিটি এক্সিকিউট করেই কিন্তু আদেশটা বাস্তবায়নের কথা বলছে, হ্যাঁ, সুপারিশটা করেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই জায়গাটা প্রপার ছিল, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রেখে একটা ব্যালেন্সড সিচুয়েশনটাকে মেনটেন করে যদি সরকার তার দায়িত্ব পালন করে নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সরকারকে সেই অথরিটি প্লে করতে হবে, এবং সেই অথরিটি এক্সিকিউট করেই সরকারকে তার ক্ষমতা ছেড়ে অন্য নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা দিতে হবে। তো এই জায়গায় যদি কেউ সরকারকে অ্যাকিউজ করে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকার ওই অনৈক্য তৈরি করছে বোল্ড স্টেপের মাধ্যমে, এটা খুবই ভুল একটা অভিযোগ। কারণ আমরা এই সরকারের কাছ থেকে যেটা শুরুতে সমালোচনা করেছি যে বিভিন্ন জায়গায় যেসব ইস্যুতে মব
আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আরো অনেক রকম ইস্যুগুলোতে সরকারের যেখানে বোল্ড স্টেপ নেওয়ার দরকার ছিল সেখানে সরকার নিতে পারে নাই। রাজনৈতিক দলগুলোর কিছু স্বেচ্ছাচারিতা, তাদের কিছু ভুল পদক্ষেপ, ভুল রাজনীতির এগেইনস্টে সরকারকে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেভাবে জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার ছিল, সরকার সেটা করতে পারে নাই। বাট এটা আমাদের আশা দেখায় যে ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ নিয়ে সরকারের যে অবস্থান এবং সরকার যে পজিশনের দিকে যাচ্ছে, সেখানে আমাদের মনে হয় যে সরকারের বোল্ড স্টেপটা আমাদের এই জাতিকে ভালো কিছু উপহার দেবে। এবং এই বোল্ডনেসটা ধরে রেখে যদি সরকার নির্বাচনটা এক্সিকিউট করতে পারে, আমার মনে হয় আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পেতে পারি এবং যেটা জাতির জন্যই কল্যাণকর হবে। মওদুদ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আসলে সরকার উদ্বিগ্ন, এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটি বলেছেন এবং দায়িত্ব দিয়েছেন দলগুলোকে ঐক্যমত্য কমিশনের এই বিষয়গুলো নিয়ে, দলগুলোকে দায়িত্ব নিয়ে তারা একটু ঐক্যমতে পৌঁছানোর জন্য। কিন্তু এক সপ্তাহের যে সময়, এর মধ্যে বোধহয় 2-3 দিন চলেও গেছে, আমরা তেমন দৃশ্যমান আলোচনা দেখছি না, যদিও পর্দার আড়ালেও রাজনৈতিক আলোচনা হতেই পারে। সেটি কোন পর্যায়ে আছে বলে মনে করেন, বা এই বাকি যে আরো 3-4 দিন বাকি আছে, এর মধ্যে কি আদৌ আপনারা ঐক্যমতে পৌঁছাতে পারবেন? কোন পর্যায়ে আছে তার আগে আমার বক্তব্য হলো, সরকার এই কথাটা বলতেই পারে না। আমার সমস্যা আপনার সমস্যা নিয়ে আমরা সরকারের কাছে গেলাম, বিচারকের কাছে গেলাম, ধরেন গ্রামের মোড়লের কাছেই গেলাম, তো মোড়ল বললো আমি পারবো না, তোমরা করো। পারবো না বলেনি, সরকার বলেছে আপনারা ঠিক করতে না পারলে আমরা ডিসিশন। কথা একই, আপনারা ঠিক করতে না পারলে আমরাই সিদ্ধান্ত দেব। তাহলে আপনারা তো সরকার, আপনাদেরকে তো আমরা বসিয়েছি সিদ্ধান্ত দেওয়ার জন্য, আপনারা এটা আমাদের দিকে ছুটে দিচ্ছেন কেন? সমস্যা সৃষ্টি হয়েছে, আপনারা সমস্যার সমাধান করবেন। জুলাই সনদে আপনারা মানে প্রতারণা করেছেন, আলোচনা হয়েছে একটা, ঢুকেছেন আর একটা। জামাত বা বিএনপি বা এনসিপি অন্যান্য দলগুলোর মধ্যে বিরোধ যা সৃষ্টি হয়েছে, এখানে সরকারেরও একটা প্রচ্ছন্ন ইন্ধন আছে। তা নাহলে দেখেন, সরকার আপনার জামাত ইসলাম বললো আমরা বিএনপির সাথে আলোচনা করতে চাই, তারপর পরেই সরকার বা সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলল যে আপনারা ঠিক করেন, তা না হলে আমরাই সিদ্ধান্ত দিয়ে দেব। তার পরক্ষণে কিন্তু জামাত ইসলাম সরকারকে ধন্যবাদ জানালো। আমি লিঙ্কটা দিচ্ছি আর কি, কিভাবে তারা ইন্টারনালি পক্ষপাতমূলকভাবে তারা যে কাজটা করছে, যে আমাদের উপরে ছেড়ে দেবে কেন? আর আমরা যদি না পারি তাহলে ওনারা করবে, তো ওনারা আগেই করুক। ওনারা আগে করছে না কেন? ওনারা আগে চেষ্টা করে না এটা বলতে পারতো যে ভাই আমরা আপনাদেরকে নিয়ে চেষ্টা করে দেখলাম, আপনারা একমত হলেন না, এবার আমরাই সিদ্ধান্ত দিয়ে দেবো। আপনি তো গ্রামের কিছু ভিলেইন মডেল আছে না, ভিলেইন মডেলরা এরকম করে, দুই পক্ষ না পারলে মডেলের কাছে যখন যায়, মডেল বলে আরে বেটা তোরা এক হয়ে যায়, তারপর দেখবো নি আমি। আসলে ব্যাপারটা ওইরকম হয়ে গেল না। আপনি একটা জুলাই আন্দোলনের স্পিরিট নিয়ে আপনাকে এখানে বসানো হয়েছে। আপনি যদিও সেখানে বিতর্ক আছে, সরকারের 106 ধারার বিষয় আছে, কীভাবে আসছেন, যদিও ওই আমার ছোটো ভাই বলছে একভাবে, আমরা বলি সংবিধানের 106 ধারা অনুযায়ী তারা আসছে, তাদের অনেক দুর্বলতাও আছে সরকারের বিষয়ে। তবু আমরা সবার সমর্থনের কারণে, ওই দুর্বলতা কোনো দুর্বলতাও না, তারপরেও ওনারা এই আপনার উপদেষ্টা মণ্ডলী বা উপদেষ্টা পরিষদ যেটা করছে, এগুলো কিন্তু কোনো উপযুক্ত সরকারের মতো আচরণ করছে না। এটা অনেকটা ওনাদের দায় আছে, ব্যর্থতার দায় আছে। আমি বলবো এই যে পলিটিক্যাল পার্টির উপরে ছুড়ে দেওয়া, যেহেতু পলিটিক্যাল পার্টি হিসাবে আপনাদের একমত, জামাতের আর এক মত, সেটি আসলে সরকার আপনারা ঠিক করে একটা জায়গায় পৌঁছাতে না পারলে সরকারকে তো তাদের মতো করে সিদ্ধান্ত দিতে হবে। সমস্যা সৃষ্টি করেছে তো সরকারই সৃষ্টি করে সমাধান করে দেখ না। সরকার যদি ব্যর্থ হয় তারপরে কথা বলতে পারে যে আমরা ব্যর্থ হলাম, আপনারা চেষ্টা করেন। সরকার আগে ভাগে কেন বলছে যে তোমরা বসে ঠিক করো, না হলে আমরাই সিদ্ধান্ত দিয়ে দেব? ব্যাপারটা অনেকটা এরকম না যে জুলাই সনদের আলী রিয়াজ এখন তো আমেরিকা চলে গেছে, একটা গিট্টু লাগিয়ে দিয়ে, দেশের মধ্যে একটা গিট্টু লাগিয়ে দিয়ে চলে গেছে। তো আলী রিয়াজও তো এরকমই বলেছে যে আপনারা যদি এখন একমত না হন, শেষে আমরাই সিদ্ধান্ত দিয়ে দেব। সেটাই তো তারা করেছেন। সেটা তারা করেছে, কিন্তু আমরা তো একমত হয়েছি ম্যাক্সিমাম ইস্যুতে একমত না, কিন্তু একটা বড় বড় জায়গাগুলোতে তো আপনাদের নোট অফ ডিসেন্ট দূরত্ব ছিল না, নোট অফ ডিসেন্ট আপনাদের আছে, ছিল নোট অফ ডিসেন্ট একজনের না, সবারই ছিল। হ্যাঁ, বিভিন্ন দলের বিভিন্ন জায়গাতে শুধু দূরত্ব ছিল এইখানে যে গণভোট আগে হবে না পরে হবে, এটাই বেসিক না। সেই জায়গাতে বিশেষ করে আপার হাউসে পিআর এর কথাই যদি ধরি, সেই ক্ষেত্রে আপনাদের পিআর আছে, আপনাদের নোট অফ ডিসেন্ট আছে।
এটা আর হলো গণভোটটা আগে হবে না পরে না, হবে? সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ওগুলাতে তো তেমন দ্বিমত নাই। না, এগুলোতে পুরোপুরি দ্বিমত আছে। এক দুটা পয়েন্টেই ছিল দ্বিমত, সেটা তো ওনারা ওটা তো মীমাংসা করে যায়নি। গণভোট তো বলছে আগে হতে পারে পরে হতে পারে। হ্যাঁ, বরঞ্চ পিয়ার আফার হাউজে পিয়ারের ব্যাপারে কোনো আলোচনা হয়নি, সেটা তারা চাপিয়ে দিয়েছে। না, সেটি নিয়ে বোধহয় আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা আপনাদের নোট অফ হয়েছে, কিন্তু ডিসেন্ট সিদ্ধান্ত ছিল হয়নি। যে আমরা শেষ করতে হচ্ছে, সিদ্ধান্ত হয়নি, ঐক্যমত আসেনি আমরা, যে ঐকমত্য হয়নি অতএব সেই আমরা জায়গাতে। বলবো যে যে এই আমাদের সরকার নিজের দায়টা আপনাদের রাজনৈতিক উপরে দলের উপর ছেড়ে চাপাচ্ছে দিয়ে বলে সেটি বলতে চাইছেন। শেষ বিশৃঙ্খলা করতে হচ্ছে। সৃষ্টি আপনাদের করতে তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।